আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। নমস্কার, আমি তরুণ ঘোষ। বঙ্গযোগ নিয়ে খুব গোলমাল লেগেছে। এখন ঢাকায় নেমে মানে বাংলাদেশে নেমে আমাদের নতুন হাই কমিশনার দীনেশ ত্রিবেদী তিনি কাব্যিক ঢঙে এক আকাশ একই বাতাস একই নিঃশ্বাস বিশ্বাস কি সমস্ত উনি বলেছিলেন, সেটা আমরা কাব্যিক ঢঙে ধরেছিলাম, যেটা আমি নিজেই বলেছিলাম উনি এখানে কাঁচা বল খেলে দিয়েছেন আর জামাত ছক্কা মেরে দিয়েছে। কিন্তু এবার মনে হচ্ছে যে রাজনৈতিক ব্যক্তিত্ব দীনেশ ত্রিবেদী খুব ভালো মতো ভেবেচিন্তে এই কথাটা বলেছিলেন। নইলে আজকের কাগজে গতকালকে আপনারা জানেন যে যোগ দিবস ছিল, প্রধানমন্ত্রী দুদিন ধরে কলকাতায় ছিলেন। কালকে রেড রোডে সকাল 6:30টার সময় ওনার উপস্থিতিতে যোগ দিবস হয়, লাখে লাখে মানুষ সেখানে জড়ো হয়েছিলেন। সেখানে একটা কথা প্রধানমন্ত্রী ছুঁয়ে গেলেন, যোগ মঞ্চে বঙ্গযোগের বার্তা দিলেন প্রধানমন্ত্রী। যোগ মঞ্চে বঙ্গযোগের বার্তা দিলেন প্রধানমন্ত্রী। তিনি খুব সুচতুর ভাবে ব্যাপারটা এড়িয়ে চলে যান, ওই কথাটা বলে এড়িয়ে চলে যান। আরো একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে তপন কুমার ডেকা, আমাদের যিনি সেন্ট্রাল আইবি প্রধান, তপন ডেকার এক্সটেনশন দিনের পর দিন বাড়ছে। অলরেডি 2টো এক্সটেনশন তার হয়ে গেছে, এবার 3rd এক্সটেনশন হবে কিনা সেটা নিয়েও কথাবার্তা হচ্ছে। এখন এই 3টে মিলিয়ে আমি পরপর খবরটাকে সাজিয়ে আপনাদের বলছি, কোনোটা মিস করবেন না, তাহলে বুঝতে পারবেন না শেষে কি হতে চলেছে। এখন দীনেশ ত্রিবেদী যা বলেছিলেন তারই যোগসূত্র কিনা জানি না, কিন্তু প্রধানমন্ত্রী একটা কথা বলেছেন। উনি বলেছেন যোগ সকলকে একসঙ্গে জুড়ে দেয়, যোগ মানুষের সঙ্গে মানুষের একতা তৈরি করে। উনি কি বলেছিলেন? আমরাও একতা চাই। মানে দীনেশ ত্রিবেদী যেটা বলেছিলেন, একই আকাশ একই বাতাস একই আমাদের যন্ত্রণা, আমরা যদি এক হয়ে যাই তাহলে পরে আমাদের অসুবিধে কোথায়? আপনাদের ইন্টেলিজেন্স আছে, আমাদেরও ইন্টেলিজেন্স আছে, আপনাদের অর্থনীতি আছে, আমাদের অর্থনীতি আছে, উনি কিন্তু বলেছিলেন। এদিকে আবার সুরাবর্দী অ্যাভিনিউ, তাকে জোড়া নিয়ে তার নাম পরিবর্তন নিয়ে একটা হইচই লেগেছে। 1946 সালে দ্য গ্রেট ক্যালকাটা কিলিং যেটা হয়, সেটা তো হোসেন সোহরাওয়ার্দীর আমলেই হয়েছিল। তিনি তখন মুখ্যমন্ত্রী ছিলেন পশ্চিমবঙ্গের, অবিভক্ত পশ্চিমবঙ্গের। স্বাধীনতা পূর্ববর্তী যখন হয় তখন উনি মুখ্যমন্ত্রী ছিলেন। সেই সময়তে 1946 সালের হোসেন সোহরাওয়ার্দী তিনি এই গ্রেট ক্যালকাটার প্ল্যানটা ছকেছিলেন, যেটাতে বেশ কয়েক হাজার হিন্দু মারা যায়। মুসলিমও মারা যাননি তার নয়। এখন সোহরাওয়ার্দী অ্যাভিনিউ যেটা পার্ক সার্কাস থেকে গেছে, সোহরাওয়ার্দী অ্যাভিনিউ উত্তর দিকে, সেই পার্ক সার্কাসের সোহরাওয়ার্দী অ্যাভিনিউ 3 নম্বর সোহরাওয়ার্দী অ্যাভিনিউটা হচ্ছে সোহরাওয়ার্দীর বাড়ি। শুভেন্দু অধিকারী এসে ওই নামটাকে, সোহরাওয়ার্দীর নামটাকে চেঞ্জ করে ওখানে করে দেন গোপাল মুখোপাধ্যায় সরণি, যিনি ইতিহাসে গোপাল পাঠা বলে পরিচিত। তার ওই
রাস্তার মোড়ে একটা মানে পাঁঠার মাংসের দোকান ছিল। তিনি কলকাতার হিরো হয়ে কলকাতার হিন্দুদের রক্ষা করেছিলেন একা বাহিনী করে। সে আলাদা ইতিহাস। কিন্তু আমাদের এই পিটি নায়ার তার হিস্ট্রি অফ ক্যালকাটা স্ট্রিট সেই বইতে তিনি লিখেছেন যে এই যে সুরাবর্দী, এই সুরাবর্দী যার নামে রাস্তা হয়েছে, এই সুরাবর্দী কিন্তু হুসেন সুরাবর্দী নয়, ইনি হচ্ছেন স্যার হাসান সুরাবর্দী। কিংসফোর্ডের ওপরে যখন বোমা হামলা হলো, বোমা হামলার পর তিনি একজন রিটায়ার্ড, তিনি একজন সেনা অফিসার ছিলেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ের উনি চিকিৎসা বিভাগের প্রিন্সিপাল ছিলেন। উনি কিন্তু লাট বাহাদুরের প্রাণ বাঁচিয়েছিলেন। তারপরে ওনাকে স্যার উপাধি দেওয়া হয়। ওই যে 3 নম্বর বাড়িটি, ওই বাড়িটি হচ্ছে হুসেন সুরাবর্দী, হাসান সুরাবর্দী। আর পাকিস্তানের যিনি হয়েছিলেন, প্রধানমন্ত্রী হয়েছিলেন, তিনি হচ্ছেন হুসেন সুরাবর্দী। এই হাসান হুসেনের মধ্যে গন্ডগোল হয়ে গেছে, কিন্তু সেটাও উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী। কিন্তু যেহেতু গোপাল মুখোপাধ্যায়ের নামে এটা করা হয়েছে, তাই আর নতুন করে নামটা চেঞ্জ করা হয়নি। যেমন আমার চৌরঙ্গি রোড, যেমন আমাদের হেস্টিংস রোড ছিল, পরে ওটা হোচিমিন সরণি হয়ে যায়। এরকম প্রচুর নাম পরিবর্তন হয়েছে। ইংরেজদের সমস্ত মূর্তিগুলোকে সরিয়ে ফেলা হয়েছে কলকাতা ময়দান থেকে, অনেক কাজ হয়েছে। তো এর জন্য আমরা কোনো বিপ্লব দেখাইনি। এবারে যে দ্বিতীয় ব্যাপারটা যেটা হলো, সেটা হচ্ছে আপনার আইবি শীর্ষ পদে, সেন্ট্রাল আইবি শীর্ষ পদে তপন নাকি এবার অন্য চমক। এ দেখুন আমাদের কাগজে বেরিয়েছে ডলারটা। অপারেশন সিন্দুরে এই সেন্ট্রাল আইবি তপন কুমার ডেকা তখন ডিরেক্টর ছিলেন। তখন উনি একটা বিস্ময়কর রোল উনি প্লে করেন। সেন্ট্রাল আইবি দুটো ইউনিট থাকে, একটা হচ্ছে হিউম্যান ইন্টেলিজেন্স আর একটা হচ্ছে ইলেকট্রনিক ইন্টেলিজেন্স। ইলেকট্রনিক ইন্টেলিজেন্স কি? সেটা হচ্ছে ফোনে আড়ি পাতা, অন্য খবর রাখা এবং বিভিন্ন তরঙ্গের সঙ্গে যোগাযোগ করে গোপন বার্তা ওগুলোকে জোগাড় করা। আর হিউম্যান ইন্টেলিজেন্স হচ্ছে একেবারে ওই কি বলে স্লিপার সেল তৈরি করে, বিভিন্ন রাষ্ট্রের স্লিপার সেল তৈরি করে ওগুলো খবর টবর জোগাড় করা হয়। বিভিন্ন রাষ্ট্রে বলবো না, বিভিন্ন রাজ্যে, ক্ষমা চাইছে, বিভিন্ন রাজ্যে। সেন্ট্রাল আইবি রাজ্যেরটা দেখে, মানে রাষ্ট্রের ভেতরের অংশটা দেখে। স্টেট আইবি রাজ্যটা দেখে, আর আন্তর্জাতিকটা দেখে। 3টে ভাগ আছে। তা তিনি সেন্ট্রাল আইবি, যেটা আমাদের ভারতবর্ষের মধ্যে রয়েছে, কোথায় কি প্ল্যান করেছিল, কোথায় কোথায় মারবে ঠিক করেছিল, রয়ের সঙ্গে যোগাযোগ করে তিনি তপন কুমার ডেকা সাকসেসফুলি মানে এটা করেছিলেন। আমাদের পরাগ জৈনের সঙ্গে মিলিতভাবে তখন কুণ্ডু করেছিলেন। পরাগ জৈন তখন ডেপুটি ডিরেক্টর ছিলেন। তারপরেতে পরাগ জৈনকে সরিয়ে পরাগ জৈনকে ওখানে বসানো হলো ডিরেক্টর করে রয়ের। তো এখানে যে দুবার তিনি যে করেছেন, 30শে জুন ইন্টেলিজেন্স ব্যুরোর পদে তার তপন কুমার ডেকার মেয়াদ শেষ হচ্ছে। ইতিমধ্যে দুবার তার মেয়াদ বাড়ানো হয়েছে। প্রশ্ন হলো তৃতীয়বারের জন্য মেয়াদ বাড়ানো হবে কিনা এবং অন্য কোনো কাউকে পদে আনা হবে কিনা। দ্বিতীয় সর্বোচ্চ স্পেশাল সেক্রেটারি হিসেবে কর্মরত আছেন সুনীল কুমার আচার্য, তাকে দায়িত্ব দেওয়া হতে পারে, অথবা
ইন্টেলিজেন্স ব্যুরোর 2 স্পেশাল ডিরেক্টর ঋত্বিক রুদ্র ও মহেশ দীক্ষিতের মধ্যে কাউকে সংস্থার ডিরেক্টর হতে পারেন। তবে অপারেশন সিঁদুরের সাফল্যের পর তপন কুমার ডেকার তৃতীয়বারের মেয়াদ বৃদ্ধির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তপন কুমার ডেকা 2022 ইন্টেলিজেন্স ডিরেক্টর হয়েছিলেন। 2024 2 বছরের জন্য তার মেয়াদ শেষ হয়। তখন 1 বছর দেওয়া হয়েছিল, 2026 শেষ হয়েছে। আবার এখন তার 1 বছরের জন্য মেয়াদ বাড়ানোর কথা চলছে। তার মানে অপারেশন সিঁদুর যেমন চলমান আছে, এর সঙ্গে আপনি যদি যোগ করেন যে ওই যেটা বললাম, যোগ মঞ্চে বঙ্গযোগের বার্তা প্রধানমন্ত্রীর, এর সঙ্গে কোনো সম্পর্ক থাকলেও থাকতে পারে। সেদিনকে আমি যে মজা করেছিলাম, আজকে বুঝতে পারছি যে আমার মজাটা করার ঠিক হয়নি। আমি কূটনীতির খবর রাখি, কিন্তু রাজনীতির অঙ্ক সবসময় কূটনীতির অঙ্কের সঙ্গে মেলে না। এখানে আমি মেলাতে ব্যর্থ হয়েছি, সেটা আমাকে স্বীকার করতেই হবে। অর্থাৎ এখনো কাজ শেষ হয়নি। আমি বলছি না 2 বঙ্গ এক হয়ে যাবে, বা আমাদের অখণ্ড ভারতের জন্য পিওজেকে ঢুকে আসবে উইথ গিলগিট বালতিস্তান। সেটা সময়ের অপেক্ষা, ওটা আসবেই, ওটা সময়ের অপেক্ষা। ওটা রাজনাথ সিং নিজে বলেছেন হেঁটে হেঁটে আসবে, আমাদের যেতে হবে না, হেঁটে হেঁটে আসবে। তাহলে পড়ে রইল কি? পাকিস্তানকে তো ছেড়েই রেখে দিয়েছি, তাহলে পড়ে রইল কি বাংলাদেশ? তার মানে এখনো কি ডেকার কাজ শেষ হয়নি? তাহলে প্রধানমন্ত্রীর মুখ থেকে বঙ্গযোগের কথা আসবে কেন? একই আকাশ একই বাতাস আসবে কেন? দীনেশ ত্রিবেদী একই কথা বলছেন কেন? এরকম অনেক প্রশ্ন আছে, যে প্রশ্নের জবাবের জন্য আমরা ভবিষ্যতের জন্য অপেক্ষা করব। বাংলাদেশে খুব দ্রুত সময়ের মধ্যেই নতুন কোন পরিস্থিতির উদ্ভব হতে যাচ্ছে, এমনটাই কিন্তু আলামত। এবং এই আলামত যে শুরু হয়ে গেছে সেটির কিছু প্রমাণ, কয়েকটি উদাহরণ দিয়ে আমি একটু বলার চেষ্টা করছি। সেটি হলো যে শুধুমাত্রই যে 2-3 দিন পর্যন্ত সরকার, 2-3 দিন না বা তার একটু আগে থেকেই সরকার যে বেপরোয়া হয়ে মেরে কেটে ধরপাকড় শুরু করেছে, এটি একটি সিগন্যাল। কিন্তু কি সিগন্যাল সরকারে পৌঁছে গেছে বা কোনো জায়গা থেকে পৌঁছে দেওয়ানো হয়েছে, কারণ সরকার এরকম এক ধরনের, ওই যে আমরা বলি না পাগলা কুকুরের মতো হয়ে যাওয়া, সেরকমটা কিন্তু হয়ে গেছে। আপনারা যারা মনে করছেন যে এটি সাধারণ ধরপাকড় বা আগামীকাল যেহেতু বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী, এই প্রতিষ্ঠা বার্ষিকীতে যাতে ব্যাপক গ্যাদারিং না হতে পারে সেইটার জন্যই এক ধরনের ধরপাকড় বা একটু নিয়ন্ত্রণে রাখার জন্য, মোটেই নয়। কারণ আপনারা যারা গণমাধ্যমের সঙ্গে থাকেন বা ফলো করেন, তারা দেখবেন গতকালকেই কিন্তু বাংলাদেশের এই যে মার্কিন ডিপ স্টেটের লোকাল এজেন্ট যারা আছেন, প্রকাশ্যে অন্তত পক্ষে সেই রকম একটি কোর গ্রুপের একটা অংশ তারা গতকালকে একটি প্রোগ্রাম করেছে, যেখানে বদিউল আলম মজুমদার সহ আরো কয়েকজন সেখানে ছিলেন। তারা সেইখানে কিন্তু বেশ, তাদের চেহারাগুলো দেখবেন, আমি ভিডিও দেখাতে পারলে আপনাদের জন্য হয়তো সুবিধা হতো, কিন্তু আপনারা সার্চ করলেই পেয়ে যাবেন। প্রত্যেকের চেহারা দেখবেন, তারা যেন তাকাতে পারছিলেন না ক্যামেরার দিকে। তাদের মুখ এতটাই গোমরা, এতটাই তারা বিমর্ষ অবস্থায়, এবং সেখান থেকে তারা বলেছেন দেশ অচিরেই আরেকটি সাংবিধানিক শূন্যতায় পড়তে যাচ্ছে। তারা যখন বলছে আরেকটি সাংবিধানিক শূন্যতায় পড়তে যাচ্ছে, তার মানে তারা কোনো ইঙ্গিত পেয়ে গেছে। নয়তো এই ডিপ স্টেটের এই মানুষগুলো
এরকম করে আসলে তাদের কোনো বহিঃপ্রকাশ সহসা ঘটান না। আরেকটু যোগসূত্র ঘটিয়ে দেই, এই লোকাল ডিপ স্টেটের যারা আরেকটি অংশ আছে গণমাধ্যমে, একদম প্রথম আলো থেকে শুরু করে আরো যারা এই এলিট পার্সন যারা আছেন, কিংবা সোশ্যাল আর কালচারাল হেজিমনির মধ্যে যেই গ্রুপটা থাকেন, তারা দেখবেন তাদের কিন্তু মতি গতি নড়াচড়া গত কয়েকদিন পর্যন্তই একটি ভিন্ন লাইনে তারা কথা বলছে, এবং তারা যে একেবারেই তাদের যে আসলে পানি নাক পর্যন্ত উঠে গেছে সেটির প্রমাণ দেখবেন গত 2-3 দিন পর্যন্ত এই প্রথম আলোতে এমন বেপরোয়া ভাবে তারা লেখা শুরু করেছে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা সম্পর্কে, এবং লেখানো শুরু করছেন। নিউজ না হলেও তারা বিভিন্ন জনকে দিয়ে যে আর্টিকেল লেখাচ্ছেন, বিশেষ করে মহিউদ্দিন আহমেদ মাত্র 2 দিন আগে যে আর্টিকেলটি লিখলেন, এটি কোনোভাবেই বলার কোনো অবকাশ নেই যে এটি নিছক একটি আর্টিকেল। এটি যে একদম অ্যাসিস্ট করা, অ্যাডভাইস করা, প্রেসক্রিপশন দেওয়া, সেটি একেবারেই পরিষ্কার। এই মহিউদ্দিন আহমেদ গত কয়েকদিন, এর আগেও কিন্তু আরো কয়েকদিন আগে বলেছিলেন যে যারা শেখ হাসিনা ফিরবে এটি যারা মনে করছেন সেটা এক ধরনের আসলে অসম্ভব একটা ব্যাপার। তো সেই জায়গা থেকে আরো যে কিছু আলামত, এই যে মাহফুজ আলম একদিন দুদিন পরপরই হঠাৎ করে একটু উদ্ভাবন এবং বিভিন্ন কথা ছেড়ে দেন। তিনি গতকালকে না পরশু দিনও তিনি এইভাবে বলেছেন। তার মানে হচ্ছে এই গ্রুপটা বহিঃপ্রকাশ এক ধরনের আলামত। অন্যদিকে প্রশাসনের ভিতরে বিশেষ করে তারেক রহমান যখন বিদেশে যাওয়ার প্রোগ্রাম হলো, এর পূর্বক্ষণেই তার সরকারের কাছে এমন কোনো মেসেজ পৌঁছে গেছে যেখানে আলোচনা হয়েছিল তারেক রহমান কি চীন যাওয়া বাতিল করবেন কিনা, কিন্তু শেষ পর্যন্ত তার যে অন্য লোকজন তারা তাকে নাকি, আমি নাকি শব্দটা কিন্তু বলেছি, আপনারা খেয়াল করবেন, কারণ আমার যে সোর্স সেটা সরকারের বা তারেক রহমানেরই অ্যাডভাইজার গ্রুপের একজন বা একটা কিছু সেরকম পর্যায়ে আছেন। তারা তারেক রহমানকে বিবেচনা করার জন্য অনুরোধ জানিয়েছিলেন যে 23 জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী, এবং সেই সময় ঘিরেই শেখ হাসিনা দেশে ফেরার মতো একটা পরিস্থিতি যদি উদ্ভব হয়ে যায় সেটি কিন্তু একটা বিপজ্জনক হয়ে পড়তে পারে। সেই ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের যে অ্যাম্বাসেডর, তার যে দৌড়ঝাঁপ, তার কিছু কথাবার্তা, সবকিছুই তারা লিঙ্ক করে তারেক রহমানের সামনে উপস্থাপন করেছিলেন। তারেক রহমানও তার এজেন্সির মাধ্যমে বিভিন্নভাবে খোঁজ খবর নিয়েছিলেন, কিন্তু তিনি কোন অবস্থাতেই চীনের সফরটি মিস করতে চাননি। তিনি এক পর্যায়ে এমনও নাকি বলেছেন যা হয় হবে। তো এই যে পরিস্থিতির মধ্যে সরকার যে মেসেজটি পেয়েছে সেটিকে প্রশাসন আসলে খুব যে ভালোভাবে নিয়েছে তা কিন্তু নয়। আপনারা একটা জিনিস খেয়াল করবেন, পুলিশ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যাপক, নজিরবিহীন বলা যায়। আপনারা আওয়ামী লীগের সময়ে যে বিএনপির বিরুদ্ধে যে অভিযানগুলো, সেই অভিযানগুলোর ধরনটা খেয়াল করবেন, প্রয়োজনে ভিডিও সংবাদপত্র ঘেটে দেখবেন। তারা যে অভিযান চালাতো সেটি আর এখন, এই গত 4-5 দিনের কথা আমি বলছি, আওয়ামী লীগের নেতা কর্মীদের বাড়ি ঘরে রাতে দিনে যখন তখন যেভাবে অভিযান করছে সেটা কিন্তু অন্যরকম একটা সিগন্যাল দিচ্ছে। এই জায়গায় আবার সেনাবাহিনী কিন্তু হঠাৎ করে অফ হয়ে গেছে। সেনাবাহিনী গত কিছুদিন পর্যন্ত তারা আওয়ামী লীগের বিরুদ্ধে কোন রকম তৎপরতায় যাচ্ছে না। আমরা এর আগে দেখেছিলাম আওয়ামী লীগ মাঠে নামলে সেনাবাহিনীও সেখানে কিছু লাঠিপেটা করেছে, কোথাও কোথাও গোপালগঞ্জের কথা তো আপনাদের জানাই আছে। কিন্তু সেনাবাহিনী কিন্তু এখন আওয়ামী লীগের বিরুদ্ধে অন্তত পক্ষে প্রকাশ্যে অফ আছে, প্রকাশ্যে কোনো অভিযান, কোনো তৎপরতায় সেনাবাহিনী যাচ্ছে না। ফলে পুলিশকেই বিএনপি ব্যবহার করছে একেবারেই বেপরোয়া ভাবে। সেইটার কারণটি হচ্ছে এই একমাত্র
পুলিশই এখন সরকারের সবচেয়ে বেশি নিয়ন্ত্রণে রাখা যাচ্ছে, বাকি অন্য যে অর্গানগুলো আছে তারা অতটা সহায়তার জায়গা তারেক রহমান সরকারকে দিতে চায় না। কেন দিতে চায় না সেটারও কোনো বিশেষ উদ্দেশ্য আছে কিনা সেটি কিন্তু এই যে বদিউল আলম মজুমদার সহ যারা কালকে বললেন অচিরেই দেশের আরেকটি সাংবিধানিক সংকট তৈরি হচ্ছে, তার মানে আপনারা ওই চেহারাগুলো দেখবেন, মঞ্চে কারা ছিলেন, কারা এই কথাগুলো বলেছেন। তার মানে সাংবিধানিক সংকট কি হয়, কখন হয়, কেন হয়, কোন পরিস্থিতিতে হয়, এটি কিন্তু সবার একটু মাথায় নেওয়া দরকার আছে। কিন্তু এই যে আগামীকাল আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে গত রাত্রেও সারা দেশ জুড়ে যেইভাবে ধরপাকড় হয়েছে, প্রতিটা জেলায় প্রতিটা এলাকায় আওয়ামী লীগের মোটামুটি সক্রিয় পর্যায়ের কিংবা যারা একটু উপরের লেভেলের বা মাঝারি লেভেলের নেতারা আছে তাদের কেউ ধরার জন্য ব্যাপকভাবে একদম পাগল হয়ে অভিযান বা অপারেশন শুরু করেছে। আজকেও হয়তো চলবে। আপনারা দেখেছেন মাত্র একদিন গতকালকেই বরিশালে একজন আওয়ামী লীগ নেতা, তিনি কিন্তু পালানো নাই, এই 2005 থেকে 2024 5ই আগস্ট থেকে পরশুদিন পর্যন্ত তিনি বাড়িতেই ছিলেন, তিনি কিন্তু পালান নাই। তাকে হঠাৎ করে পুলিশ ধরতে গিয়ে তাকে ধাওয়ার মুখে সে পড়ে গিয়ে মারা যান। আর একজনকে তো ফরিদপুরের একজনকে মেরে ফেলা হয়েছে বলে অভিযোগ করা হচ্ছে, যাকে মূলত পুলিশ হেফাজতে নিয়ে তার মৃত্যু ঘটলো। কারাগারে তো একদিন দুদিন পরেই মারা যাচ্ছে। সবকিছু পরিস্থিতি আসলেই ঘোলাটে, এবং এইসবের মধ্যে দিয়ে তারেক রহমান সরকারের কাছে এমন কি কোনো সিগন্যাল চলে গেছে যেটি ওই যে সাংবিধানিক সংকটের মুখে পড়তে যাচ্ছে অচিরেই দেশ। যদি তাই হয়, এ থেকে উত্তরণের পথ কোথায় হবে তার জন্য কিছুটা অপেক্ষা করতেই হবে। ধন্যবাদ। ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে কি তারেক রহমান ভারতে ফেরত পাঠাচ্ছেন? এ নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়াতে আলোচনা হচ্ছে। কেউ অলরেডি ইউটিউবে এই ধরনের একটা খবর তুলেছেন এবং এক ধরনের চাঞ্চল্য সৃষ্টি করেছেন, এবং কেউ অ্যাক্রিডিটেশন দেয়া হচ্ছে না দীনেশ ত্রিবেদীকে, এটা নিয়েও অনেক কথা বলেছেন। আসুন আমরা একটু বাস্তবতার নিরিখে ব্যাপারটা খতিয়ে দেখি এবং এই ব্যাপারে কি কি জড়িত সেগুলো একটু আমরা জানার চেষ্টা করি। দেখুন, একজন রাষ্ট্রদূত বা হাইকমিশনার নিয়োগের প্রক্রিয়াটা এরকম। ধরুন আপনি মিস্টার এক্সকে বাংলাদেশের রাষ্ট্রদূত নিয়োগ করবেন বেলজিয়ামে। আপনি তখন অভ্যন্তরীণভাবে যখন আপনি সিদ্ধান্ত নেবেন, তারপর আপনি একটি গোপন চিঠিতে আপনি বেলজিয়ামের সরকারের কাছে লিখবেন, পররাষ্ট্র মন্ত্রণালয় টু পররাষ্ট্র মন্ত্রণালয়, যে আমাদের সরকার মিস্টার এক্সকে বেলজিয়ামে রাষ্ট্রদূত করার সিদ্ধান্ত নিয়েছে। আপনার এই নিয়োগে সম্মতি আছে কিনা, বা বেলজিয়ান গভর্নমেন্টের এই নিয়োগে সম্মতি আছে কিনা। তখন বেলজিয়ামের গভর্নমেন্ট আবার গোপন পত্রের মাধ্যমে সম্মতি থাকলে বলে দেয় যে সম্মতি আছে, সম্মতি না থাকলে বলে দেয় যে সম্মতি নেই। সাধারণত 99% ক্ষেত্রে বর্তমান পৃথিবীতে সম্মতি দেয়া হয়। এই সম্মতি চাওয়া এবং পাওয়াটাকে, সম্মতি চাওয়াটাকে সোজা বাংলায় আমাদের দেশে বলা হয় এগ্রিমো চাওয়া হয়েছে, এগ্রিমো সিক করা হয়েছে। অর্থাৎ যেই দেশে রাষ্ট্রদূত নিয়োগ করা হবে তাদের সম্মতি চাওয়া হয়েছে। আর ওই গোপন চিঠির উত্তর হ্যাঁ পেলে বলা হয় যে এগ্রিমো পাওয়া গেছে। স্বভাবতই এই এগ্রিমো পাওয়া গেলেই কিন্তু আসলে যেই গভর্নমেন্ট এগ্রিমো দিল বা সম্মতি দিল, তিনি কিন্তু অ্যাক্রিডিটেশনেরও সম্মতি দিলেন। পরবর্তী ফর্মালিটিসগুলো আমরা দেখি। দীনেশ ত্রিবেদীর ক্ষেত্রেও সেটা ঘটেছে। বাংলাদেশের সরকার, ভারতের সরকার তার নিয়োগের ব্যাপারে বাংলাদেশ সরকারের সম্মতি আছে কিনা সেটা জানতে চেয়েছে। বাংলাদেশের সরকার সম্মতি দিয়েছে। দেওয়ার পরে দীনেশ ত্রিবেদী এসেছেন।
দীনেশ ত্রিবেদী সাধারণত আমাদের এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে একজন রাষ্ট্রদূত স্টেশনে পৌঁছানোর পরে বা এই যাতায়াতকালীন সময় 6 দিনের একটা ছুটি ভোগ করে তারপরে এই হাই কমিশনার বা রাষ্ট্রদূতরা মোটামুটি একটু এদিক সেদিক থাকে, পররাষ্ট্র মন্ত্রণালয়ে যায়, রাষ্ট্রাচার প্রধানের কাছে তার পরিচয়পত্রের একটা কপি দেয়, ফরেন মিনিস্টারকে একটা কপি দেয়, এরপরে রাষ্ট্রপতির কাছে আনুষ্ঠানিকভাবে পরিচয়পত্র পেশ করে। এই প্রতিটা স্তর আসলে অ্যাক্রিডিটেশনটাকে মোর ফর্মালাইজ করে এবং রাষ্ট্রপতির সাথে পরিচয়পত্র প্রদান করার পরে অ্যাক্রিডিটেশন যেটা বলে সেটা আসলে পরিপূর্ণ হয়, অথবা আগেও পরিপূর্ণ হয়, কিন্তু রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করার পর একজন রাষ্ট্রদূত সরাসরি তার কার্যক্রম শুরু করেন। এর আগে তিনি স্টেশনে আসলেও আড়ালে থাকেন, অন্য কেউ তার হয়ে ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন। দীনেশ ত্রিবেদীর ক্ষেত্রে যেটা হয়েছে, দীনেশ ত্রিবেদী এখন ঢাকায় এসেছেন, তিনি অবশ্য ফরেন মিনিস্ট্রিতে তার পরিচয়পত্র দিয়েছেন কিনা, পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিকট পরিচয়পত্রের কপি দিয়েছেন কিনা, এগুলো আমরা জানতে পারিনি। কিন্তু তারপরও যে তারেক রহমানের সরকার দীনেশ ত্রিবেদীকে ভারতে পাঠিয়ে দিবেন, এইটা আসলে এখনো জল্পনা কল্পনার অংশ রয়েছে। আমি আজকে যেটা দেখলাম যে আমাদের বর্তমানে ইউনুসের নিয়োগকৃত যে হাই কমিশনার রয়েছে নয়াদিল্লিতে, তিনি রিয়াজ হামিদুল্লাহ, তিনি ভারতে পৌঁছার পরে 1.5 মাস পরে ভারতের রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র প্রদান করেছেন। সাধারণত অনেক দেশ এগুলো একটু এইরকম ফলো করার চেষ্টা করে, বিশেষ করে আপনার এগ্রিমো দেওয়ার ক্ষেত্রে, অর্থাৎ প্রাথমিক গোপনীয় চিঠির উত্তর দেওয়ার ক্ষেত্রে। মনে করেন বাংলাদেশ আর বেলজিয়ামের মধ্যে, বাংলাদেশ যদি বেলজিয়ামের রাষ্ট্রদূতের প্রথম অনুমোদন অর্থাৎ এগ্রিমো সিক করলে 3 মাস সময় লাগায়, বেলজিয়ামও হয়তো ওই উত্তর দেওয়ার জন্য 3 মাস সময় লাগাতে পারে। এইটা সাধারণত করে থাকে, এই ধরনের প্রতিশোধমূলক কার্যক্রম করে দরিদ্র দেশগুলা, অথবা যারা নিজেদেরকে খুব অহংকারী মনে করে, ছোটখাটো বিষয়ে রাগ করে, মূলত মানসিক দারিদ্র বা যে কোনো ধরনের দারিদ্র থেকে, এখানে আর কিন্তু কোনো বিষয় নাই। আবার কোনো দেশ অনেক কিছু চেক করে একজন রাষ্ট্রদূতের, তারা সময় নেই। মূলত এখানে রিসিপ্রোসিটির বিষয়টা আসে, বিভিন্ন সরকার এটা পালনের চেষ্টা করে, আর উদার সরকারগুলো এগুলো দেখে না, কত মাস লাগলো তারা আসলে এটার উপর কার্যক্রম করে উত্তর দিয়ে দেয়। তো দীনেশ ত্রিবেদী এখন বাংলাদেশ তো ইউনুসের আমল থেকে তারেক রহমানও দেখা যাচ্ছে যে ভারতের সাথে চোখে চোখ রাখার চেষ্টা করছে। সুতরাং তারেক রহমান যদি সর্বোচ্চ ওই রিসিপ্রোসিটিও পালন করে, তাহলে দীনেশ ত্রিবেদীকে আশা করা যাচ্ছে যে 1.5 মাসের মাথায় রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশের সুযোগ দিবে, যদি তারা চোখে চোখ রাখা বলে যেটা বোঝাচ্ছে সেগুলো তারা পালন করে, অথবা আগে দিবে। কিন্তু এই অবস্থায় এই বিষয়টাকে দীনেশ ত্রিবেদীকে অ্যাক্রিডিটেশন দিচ্ছে না, তাকে ভারতে ফেরত পাঠিয়ে দিবে, এগুলো আসলে জল্পনা কল্পনার অংশ ছাড়া আপাতত কিছু মনে হচ্ছে না। আর যদি সত্যি দীনেশ ত্রিবেদীকে তারেক রহমান ভারতে পাঠিয়ে দেয় এই অবস্থায় বর্তমানে, এটা তো যুদ্ধ ঘোষণার সামিল হবে। তারেক রহমান কি যুদ্ধ ঘোষণা করবে? সেটা করবে না। তবে তারেক রহমান যেটা সিগন্যাল দিচ্ছেন সেটা হলো যে ভারত বাংলাদেশ সুসম্পর্কের ক্ষেত্রে ছোট ছোট কাঁটা বিছানোর কাজ করছে তারেক রহমানের সরকার। আমরা জাহেদকে করতে দেখলাম, সর্বশেষ আমরা হুমায়ুন কবিরকে করতে দেখলাম। তারেক রহমান, প্রধানমন্ত্রী তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা, এই জিনিসগুলো তাদের বক্তৃতা বিবৃতিতে করছে, এবং হুমায়ুন কবিরের বিষয়টা নিয়ে আমি আলাদা করব। তবে এটা নিয়ে যে ধরনের জল্পনা হচ্ছে সেগুলো আসলে সত্য নয়। আমার মনে হয় সর্বোচ্চ তারেক রহমান ওই যে চোখে চোখ রাখা হিসাবে 1.5 মাস অপেক্ষা করতে পারেন, বা তার আগে রাষ্ট্রপতি দীনেশ ত্রিবেদী সাহেবের পরিচয়পত্র গ্রহণ করবেন। বাংলাদেশ কি আরও এক বড়সড় রাজনৈতিক বিস্ফোরণের মুখে দাঁড়িয়ে? আগামী 23শে জুন আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী, আর এই দিনটিকে ঘিরেই এখন ঢাকার রাজনৈতিক মহলে টান টান উত্তেজনা। আওয়ামী লীগ এখন কাগজে কলমে নিষিদ্ধ, অথচ
সেই আওয়ামী লীগকে ঘিরেই সরকারের ঘুম হারাম। যে পুলিশ প্রশাসন দলটিকে দমনের জন্য জিরো টলারেন্স নীতি নিয়েছে, সেই পুলিশের সামনেই প্রকাশ্যে মহাসড়কে দাঁড়িয়ে হুমকি দিচ্ছে যুবলীগ। দেওয়ালে পিঠ থেকে যাওয়া আওয়ামী লীগ কি তবে গোপনে বড় কোনো ধাক্কা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে? কেন সরকার এতটা আওয়ামী লীগ আতঙ্কে ভুগছে? ঘটনাটি বুঝতে হলে আমাদের একটু পেছনে তাকাতে হবে। 1949 সালে জন্ম নেওয়া এই ঐতিহাসিক দলটি 15.5 বছর বাংলাদেশ শাসন করার পর 2024 সালের 5 অগাস্ট এক ষড়যন্ত্রের মুখে ক্ষমতা হারায়। এরপর 2025 সালের 12 মে আসে সেই বড় ধাক্কা। অন্তর্বর্তী সরকার সন্ত্রাস বিরোধী আইনে আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে। পরবর্তীতে বিএনপি ক্ষমতায় আসার পর সংসদেও সেই নিষেধাজ্ঞার যে আইন, সেই আইনটি পাশ হয়। 1949 সালের পর দলটির ইতিহাসে এটি তৃতীয়বারের মতো নিষিদ্ধ হওয়ার ঘটনা। 1971 সালে আমাদের মহান স্বাধীনতা যুদ্ধকালেও আওয়ামী লীগ নিষিদ্ধ ছিল এবং সেই নিষিদ্ধ থাকা অবস্থায় স্বাধীন বাংলাদেশ উপহার দিয়েছিল আওয়ামী লীগ। ইতিহাস আমাদের বারবার স্মরণ করিয়ে দেয় আওয়ামী লীগকে মাঠ থেকে পুরোপুরি মুছে ফেলা সহজ নয়। এবারও নিষিদ্ধ হওয়ার পর দলের 77তম প্রতিষ্ঠা বার্ষিকীকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে। ফেসবুক পেজে ঘোষিত এই কর্মসূচির মধ্যে রয়েছে ধানমন্ডি 32 নম্বরের ক্ষতিগ্রস্ত বঙ্গবন্ধু ভবন এবং বনানী কবরস্থানে 15 আগস্ট ও 3 নভেম্বরের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন। এছাড়া টঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা এবং দেশ জুড়ে মসজিদ ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ প্রার্থনার পাশাপাশি গরিবদের মাঝে খাবার বিতরণের পরিকল্পনা রয়েছে তাদের। এই কর্মসূচি ঘোষণার পর থেকেই নড়ে চড়ে বসেছে বর্তমান বিএনপি সরকার। সরকারের অবস্থান অত্যন্ত পরিষ্কার, নিষিদ্ধ কোনো দলকে প্রকাশ্যে কোনো কর্মসূচি করতে দেওয়া হবে না। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সরাসরি আওয়ামী লীগকে মাফিয়া দল আখ্যা দিয়ে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন। সরকারের আশঙ্কা 23 জুনকে টার্গেট করে নিষিদ্ধ আওয়ামী লীগ বেশ বড় ধরনের বিশৃঙ্খলা ও অস্থিরতা সৃষ্টি করতে পারে। আমরা গত 2 বছরে আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো অস্থিরতা সৃষ্টি দেখিনি, মিছিল করতে দেখেছি। ইতিমধ্যে দেশের বিভিন্ন এলাকায় আওয়ামী লীগ নেতাকর্মীদের ওপর ব্যাপক দরপাকড় শুরু করেছে সরকার। এমনকি সব জেলা পুলিশ কর্মকর্তাদের কাছে একটি গোপন চিঠি পাঠানো হয়েছে। সে চিঠির ব্যাপারে আমরা কদিন আগেই আলাপ করেছি, যেখানে সম্ভাব্য সব ধরনের মিছিল মিটিং রুখে দিতে সর্বাত্মক প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, আওয়ামী লীগের শীর্ষ নেতারা যেখানে কারাগারে বা দেশের বাইরে, সেখানে এই সাহস তারা পাচ্ছে কোথায়? নির্ভরযোগ্য তথ্য বলছে আওয়ামী লীগ এখনই সরকারের বিরুদ্ধে কোনো বড় আন্দোলনে যেতে চায় না। তাদের মূল লক্ষ্য এখন সংগঠন গোছানো, বিশেষ করে ঢাকার পার্শ্ববর্তী এলাকা যেমন গাজীপুর, নারায়ণগঞ্জ, সাভারে চলছে তাদের সাংগঠনিক তৎপরতা। সবচেয়ে চমকপ্রদ তথ্য হলো সাবেক প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা, যিনি ভারতে অবস্থান করছেন, তিনি নিজেই মোবাইল ফোনে এবং ভার্চুয়াল মাধ্যমে এই কার্যক্রমের তদারকি করছেন। 23 জুন থেকে তিনি বিভিন্ন সহযোগী সংগঠনের আলোচনা সভাতেও ভার্চুয়ালি যোগ দেবেন বলে জানা গেছে। এমনকি দলের নেতারা দাবি করছেন শেখ হাসিনা নিজেই দেশে ফিরে আইনি লড়াই ও বিচারের মুখোমুখি হতে চান। আর এই খবর ছড়িয়ে পড়ার পর থেকেই দলের কর্মীদের মাঝে নতুন করে উদ্দীপনা দেখা যাচ্ছে। তবে এখানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মনস্তাত্ত্বিক বিষয় রয়েছে, যা এড়িয়ে যাওয়া যাবে না। সরকার পুলিশকে নির্দেশ দিলেই কি পুলিশ আগের মতো ঝাঁপিয়ে পড়বে? মনে রাখতে হবে 2024 সালের ষড়যন্ত্রকালে ফ্রন্ট লাইনে থাকা পুলিশ বাহিনী চরম ভিকটিম হয়েছিল। শত শত পুলিশ কর্মকর্তা নিহত, আহত এবং পরবর্তীতে হামলা মামলার শিকার হয়েছেন। সেই দগদগে ক্ষত কিন্তু পুলিশ বাহিনী এখনো বয়ে বেড়াচ্ছে। এরই একটা উদাহরণ দেখা গেল গতকাল রোববার গাজীপুরে। যুবলীগের একটি মিছিল থেকে যখন পুলিশকে পিটুনির হুমকি দেওয়া হচ্ছিল, তখন মহাসড়কে পুলিশকে ঠায় দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। তারা কোনো প্রতিরোধ করেনি। মিছিল থেকে স্লোগান আসছিল, কেউ সামনে আসবি না। এই ঘটনাটি কি সিগন্যাল দেয়?
দেয়ালে পিঠ থেকে যাওয়া একটা পক্ষ যখন মরিয়া হয়ে ওঠে, তখন পুলিশও আর নিজের জীবন বাজি রেখে রাজনৈতিক দ্বন্দ্বে জড়াতে চাইবে না, এবং সেটাই ঘটছে। এবার আসি মূল নাগরিক ডাইমেনশনে। দেশের মানুষের মনে এখন বড় প্রশ্ন, বর্তমান সরকারের সমস্ত মাথা ব্যথা কি শুধু আওয়ামী লীগকে নিয়েই? সাধারণ জনগণের চোখে গত 2 বছরে দেশের আইন শৃঙ্খলার চরম অবনতি ঘটেছে। রাজধানী ঢাকার মোহাম্মদপুর থেকে শুরু করে চট্টগ্রামের জঙ্গল সলিমপুর পর্যন্ত অপরাধীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে, এবং কেউ কেউ বলছেন আজ সারা বাংলাদেশ জঙ্গল সলিমপুর কিংবা রাজধানী ঢাকার মোহাম্মদপুর হয়ে উঠেছে। এমনকি ঢাকার রাস্তায় নিষিদ্ধ জঙ্গি সংগঠনের মিছিল অহরহ দেখা যাচ্ছে, অথচ সেখানে সরকারের কোনো কড়া পদক্ষেপ নেই। ইউনূস সরকারের আমলে জেল থেকে ছেড়ে দেওয়া জঙ্গিদের ধরপাকড় নিয়েও প্রশাসনের তেমন কোনো মাথা ব্যথা দেখা যাচ্ছে না। স্বভাবতই প্রশ্ন উঠছে, দেশের শান্তি বজায় রাখার চেয়েও একটি রাজনৈতিক দলকে দমন করাই কি এখন সরকারের সবচেয়ে বড় এজেন্ডা? আওয়ামী লীগের সমর্থকরাও এদেশের নাগরিক। রাজনীতিতে দমন পীড়ন দিয়ে কোনো গণতান্ত্রিক দলকে চিরতরে স্তব্ধ করা যায় না। আজ বিএনপি মনে করছে তারাই এই দেশের নাগরিক, তারাই রাজনৈতিক দল, তারাই রাজনীতি করবে, রাজনীতির নামে অপরাজনীতি করবে। অপরাজনীতি যে করছে গত 2 বছর বাংলাদেশের মানুষ দেখছে এবং হাড়ে হাড়ে টের পাচ্ছে। কাজেই বিএনপি যদি মনে করে যে আওয়ামী লীগের লোকজন এদেশে থাকতে পারবে না, আওয়ামী লীগের লোকজন এদেশে রাজনীতি করতে পারবে না, তাহলে বিএনপি আসলে কাঠের চশমা পরে একটা ভুলের রাজনীতিতে বসবাস করছে। এর পরিণতি ভয়াবহ পরিণতি, এবং এর মাসুল দিতে হবে কিন্তু। কাজেই বর্তমান সরকারের জন্য এটি একটি বড় পরীক্ষা। শুধু পুলিশ বা সেনাবাহিনীর ওপর ভর করে রাজনীতিতে দীর্ঘমেয়াদে টিকে থাকা যায় না। সেনাবাহিনীর মনোভাব ঘুরে যেতে কিন্তু বেশি সময় লাগে না। রাজনীতিকে উন্মুক্ত না করে এভাবে আতঙ্কিত হয়ে আওয়ামী লীগের ওপর দমনপীড়ন চালালে হিতে বিপরীত হতে পারে। 23 জুনের এই প্রতিষ্ঠাবার্ষিকী কি বাংলাদেশের রাজনীতিতে নতুন কোনো ডাইমেনশন আনবে? আওয়ামী লীগের এই তৎপরতা কি সফল হবে, নাকি সরকারের লোহার হাতুড়ির নিচে পিষ্ট হবে তারা? আমরা রাজনৈতিক পর্যবেক্ষক হিসেবে নিশ্চয়ই দেখব, তবে আওয়ামী লীগের জন্য একটি কথা, বাংলাদেশের মাটি, বাংলাদেশের জনগণ প্রস্তুত। আওয়ামী লীগ যদি এই প্রস্তুতটাকে, এই জনগণকে, এই জনসমর্থনকে টেক ওভার করতে ব্যর্থ হয়, তাহলে আওয়ামী লীগেরও বড় মূল্য দিতে হবে, বাংলাদেশকে মূল্য দিতে হবে, বাংলাদেশের জনগণকেও মূল্য দিতে হবে। অন্যদিকে বিএনপি আতঙ্কিত হয়ে এই যে হিতাহিত জ্ঞান শূন্য আচরণ করছে, এর জন্য বিএনপিকেও মূল্য দিতে হবে। আমরা আলাপটা শুরু করেছিলাম যে ইউনূসের ধারাবাহিকতায় বিএনপি সরকারও আওয়ামী লীগ আতঙ্কে আতঙ্কিত। সবকিছুর ধারাবাহিকতা। ইউনূস যা যা করেছে, যেভাবে করেছে, ইউনূসের কাজগুলোই আসলে এগিয়ে নেওয়ার কাজে ব্যস্ত বিএনপি সরকার। কাজেই ওই আতঙ্কটা টেনে নিয়ে এসছে বিএনপি সরকারও, এটাই স্বাভাবিক। কাজে আমাদের বক্তব্য হলো, দেশের সাধারণ জনগণ হিসেবে এই যে দমন পীড়ন, এগুলো বন্ধ করুন। বন্ধ করে রাজনীতির জায়গায় থাকতে দিন, রাজনীতিকে উন্মুক্ত করে দিন। গতকাল বলেছি, বারবার বলছি, উন্মুক্ত করে দেওয়া ছাড়া এভাবে আতঙ্কে আপনাদের ঘুম হারাম হয়ে যাবে। ইউনূস সরকারের প্রতিটি রাত, প্রতিটি দিনের ঘুম হারাম হয়ে যেত আওয়ামী লীগ আতঙ্কে। যখনই কোনো ঘটনা ঘটতো, আওয়ামী লীগ আতঙ্কে পড়তো, তখন আপনারা বিএনপি, জামাত সহ অন্যান্য যে ছোট ছোট দল, পেট সর্বস্ব, তাদেরকে ডেকে মিটিং করতো, করে আপনাদেরকে ভয় দেখাতো যে ওই যে আওয়ামী লীগ আসছে, কাজে আপনারা এক থাকেন। আজকে বিএনপি কি করবে? বিএনপির এই যে আতঙ্কিত অবস্থা, বিএনপি তো সব দলকে ডাকতেও পারছে না, কারণ বিএনপির যাদের সাথে চলছে তারাও বিএনপির আজকে প্রতিপক্ষ হয়ে যাচ্ছে। কখনো কখনো কোনো ক্ষেত্রে তারাও বিপ্লবের ডাক দিচ্ছে আবার নতুন করে। কাজেই বিএনপির শুভবুদ্ধির উদয় হওয়া উচিত। তারাও এই দেশের নাগরিক, তারা এই দেশের রাজনৈতিক দল, তাদের এই দেশে থাকতে হবে, আওয়ামী লীগও থাকতে হবে, আওয়ামী লীগের লোকজনও এই দেশের নাগরিক। এই থাকাটা নিশ্চিত করুন বিএনপি, নইলে ভবিষ্যতে কিন্তু
এমন একটা দিন আসবে একদল হয়ে যাবে। আওয়ামী লীগ ছাড়া কেউ নেই। এই মুহূর্তে যেমন একাই একদিকে আওয়ামী লীগ আর অন্য বাকিরা সব একদিক। কাজে ভবিষ্যতের চিন্তা করে একাই আওয়ামী লীগকে থাকতে না দিয়ে সবাই থাকুন, সবাই মিলেমিশে থাকুন। এটাই হচ্ছে দেশ, জাতি, জনগণ সবার জন্য মঙ্গল। এখন এই মঙ্গল চিন্তা বিএনপি করবে কিনা সেটাই দেখার বিষয়। সামান্য দর্শক, অবস্থা দৃষ্টি মনে হচ্ছে সরকার খুব হার্ড লাইনে চলে যাচ্ছে। আমাদের দেশের যে নতজানু পররাষ্ট্রনীতি, দীর্ঘদিন ধরে আমরা সবার বন্ধু হব, কারো শত্রু হব না, সবার সঙ্গে তাল মিলিয়ে চলব, এ সকল কথাবার্তা বলা মানেই মেরুদণ্ডহীন। আর দ্বিতীয়ত বিভিন্ন সময় আমরা দেখেছি যারাই ক্ষমতায় এসছে, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, এরা কেউ কেউ ভারত বন্ধু হয়েছেন, কেউ কেউ ভারতের দাবিদার হয়েছেন, কেউ বা মুখে মুখে ভারতের বিরোধিতা করেছেন বটে, কিন্তু তলে তলে ভারতের বিরোধিতা করেছেন, এবং এই কারণে অনেকের পতন হয়েছে। এই কারণে অনেকে রাজনীতি থেকে একেবারে সম্পূর্ণভাবে উচ্ছেদ হয়ে গেছেন, অনেকে জীবন দিয়েছেন। এক এক উদাহরণ দেই। ভারতের সাথে কোনো অবস্থাতেই শেরে বাংলাকে ফজলুল হকের যে সম্পর্ক, এটা খুব ভালো ছিল। এই কারণে পাকিস্তান রেজিমে তিনি কখনো রাজনীতিতে সাইন করতে পারেন ভারতের দালাল হওয়ার কারণে। তিনি একসময় কলকাতা সিটি কর্পোরেশনের মেয়র ছিলেন, অবিভক্ত বাংলার শিক্ষামন্ত্রী ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন, আরো অনেক কিছু, কংগ্রেসের সভাপতি ছিলেন, তারপর মুসলিম লীগের সভাপতি ছিলেন, নিখিল ভারত মুসলিম লীগের, এবং একই সঙ্গে মানে কংগ্রেসের সভাপতি, মুসলিম লীগের সেক্রেটারি, অথবা কংগ্রেসের সেক্রেটারি, মুসলিম লীগের সভাপতি। এরকম মানে জৌলুসপূর্ণ একজন সর্বভারতীয় রাজনীতিবিদ, যেটা ভারতে তৈরি হয়নি। আপনি কল্পনা করতে পারেন যে এখন যদি নরেন্দ্র মোদী তিনি হন বিজেপির সভাপতি এবং কংগ্রেসের সাধারণ সম্পাদক, কিংবা বাংলাদেশে ধরুন ওবায়দুল কাদের, তিনি যদি আওয়ামী লীগের সেক্রেটারি হন, একই সঙ্গে বিএনপির সভাপতি হন, বা তারেক রহমান সাহেব এখন বিএনপির সভাপতি, আওয়ামী লীগের সেক্রেটারি, এরকম যদি ঘটনা হয় আপনি কেমন মনে করবেন? ঠিক সেম ঘটনাটা সর্বভারতীয় রাজনীতিতে শেরে বাংলাকে ফজলুল হকের সঙ্গে ঘটেছিল, এবং তার পলিটিক্যাল সেক্রেটারি বা প্রাইভেট সেক্রেটারি ছিলেন পণ্ডিত জওহরলাল নেহেরু। আর জওহরলাল নেহেরুর আগে জওহরলাল নেহেরুর বাবা মতিলাল নেহেরু কিন্তু তার প্রাইভেট সেক্রেটারি ছিলেন। সো এইরকম একটা লোক কেবলমাত্র ভারতের সাথে সম্পর্ক হওয়ার কারণে পাকিস্তান রাষ্ট্রে নিগৃহীত হয়েছেন, অপমানিত হয়েছেন, লাঞ্ছিত হয়েছেন। কিন্তু তারপর আবার পাকিস্তান যখনই বিপদে পড়েছে, সেটা 1954 হোক, 57-এ হোক, 58-এ হোক, বারবার এই বৃদ্ধ লোকটির কাছে তারা গিয়েছে, কিন্তু পাকিস্তান জমানায় তাকে দাঁড়াতে দেওয়া হয়নি। একইভাবে আমেরিকা প্রীতি থাকার কারণে পাকিস্তানেও নিগৃহীত হয়েছেন, আর ভারতে মারাত্মকভাবে নিগৃহীত হয়েছেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী। কাজে দিল্লি, পিন্ডি এবং আমেরিকার ওয়াশিংটন, এই ক্ষেত্রে আপনার যদি কোনো একটা ট্যাগ লাগে, তাহলে সেই আপনি 47 থেকে এখন পর্যন্ত রাজনীতির যত ইতিহাস দেখেন, যাদেরই এই ট্যাগ লেগেছে তারা সেখান থেকে বেরোতে পারেনি। সেইভাবে আওয়ামী লীগ, বিএনপি, এই দুটো রাজনৈতিক দলেরই ট্যাগ রয়েছে, এবং সেই অতীতের যে ট্যাগ, সেই ট্যাগের বাইরে তারা যেতে পারবেন না, চেষ্টা করলে তারা যেতে পারবেন না। শেখ হাসিনা চেষ্টা করেছিলেন ভারত থেকে একটু চীনের দিকে ঝুঁকে যাওয়ার জন্য, প্রাণান্ত চেষ্টা করেছিলেন, বঙ্গবন্ধু যেভাবে প্রাণান্ত চেষ্টা করেছিলেন আমেরিকার দিকে ঝোঁকার জন্য, পারেননি, জীবন দিতে হয়েছে, আমেরিকা তাকে বিশ্বাস করে। তারপর জিয়াউর রহমান সাহেব প্রাণান্ত চেষ্টা করেছিলেন ভারতের সঙ্গে সুসম্পর্ক স্থাপন করার জন্য, পারেননি, প্রাণ দিতে হয়েছে। এরশাদ সাহেব ভারতের হাত ধরে ক্ষমতা এসেছেন, প্রাণান্ত চেষ্টা করেছিলেন গণতান্ত্রিক হওয়ার জন্য, কিন্তু তিনি যদি স্বৈরাচার থাকতেন তাহলে হয়তো ভিন্ন ইতিহাস হতে পারত। কিন্তু তিনি গণতান্ত্রিক হতে গিয়ে তার ট্যাগের বাইরে যখন গেছেন, তার পতন হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে এখন বিএনপি সরকার তার অতীতের যে ট্যাগগুলো আছে, তার সফলতা, তার ব্যর্থতা, এগুলোই তাকে তাড়িত করবে, এর বাইরে সে যেতে পারবে না। অর্থাৎ জিয়াউর রহমান সাহেব যে কাজগুলো করেছেন, বেগম জিয়া যে কাজগুলো করেছেন, যে কয়বার তারা সরকার পরিচালনা করেছেন, তখন তাদের যে লিগেসিগুলো ছিল, মানে যেগুলো সফলতা ছিল,
এবার এসে তারাও ঠিক সেম সফলতাগুলো করতে পারবেন। এটা হলো নর্মাল ফেনোমেনা। আর দ্বিতীয়ত হলো যে ওই আগের আমলে তারা যে অপরাধগুলো করেছেন, অন্যায়গুলো করেছেন, ভুলগুলো করেছেন, ভ্রান্তিগুলো করেছেন, এগুলো তাদেরকে এবারও তারা সেই কাজগুলো করবে। সেখানে তো 19-20 হবে, কিন্তু এর বাইরে যদি হঠাৎ করে তারা রাতারাতি ভালো কিছু করতে চায় তাহলে এটা হবে না। তো যেটা বলছিলাম যে বর্তমান সরকার এই 4 মাসে এসে সে আসলে স্থির হতে পারছে না। হোয়াট শুড ডু? পাকিস্তানের সাথে সম্পর্ক করা উচিত, চীনের সঙ্গে করা উচিত, আমেরিকার সাথে ডিলটা কিভাবে হবে, ভারতের সাথে ডিলটা কিভাবে হবে, আওয়ামী লীগের ব্যাপারে তারা কি সিদ্ধান্ত নেবে, এই বিষয়গুলো নিয়ে সরকার এখনো পর্যন্ত সিদ্ধান্ত নিতে পারেনি। ডক্টর ইউনূসের ব্যাপারে তাদের ফাইনাল ডিসিশন কি? তাকে কি এইভাবে প্রকৃতির হাতে ছেড়ে দেওয়া হবে? তাকে কি বিএনপি প্রোটেক্ট করবে? তাকে কি দেশের বাইরে সেফ এক্সিট দেওয়া হবে, নাকি তাকে রাষ্ট্রপতির পদে বসানো হবে? নট ইয়েট ডিসাইডেড, বাট এটা বিএনপির আসলে 1 সপ্তাহের প্রায়োরিটি বেসিসে এই কাজগুলো করা উচিত ছিল। 2 নম্বর হলো এনসিপি এবং জামাতের সঙ্গে তাদের যে কি সম্পর্ক, সেই সম্পর্কটা কেমন হবে? নট ইয়েট ডিসাইডেড। আর এই সিদ্ধান্তগুলো না নেওয়ার কারণে ডে বাই ডে দায় বাড়ছে, দেনা বাড়ছে, সম্পর্ক খারাপ হচ্ছে এবং এমন একটা জায়গায় আজকের দিনে রাজনীতি চলে এসছে, এখন সরকার চাইলেও কারোর সঙ্গে সমঝোতায় যেতে পারবেন না। না জামাতের সঙ্গে, না এনসিপির সঙ্গে, না আওয়ামী লীগের সঙ্গে, না ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে, না ভারতের সঙ্গে, না আমেরিকার সঙ্গে, নট ইভেন চায়না কিংবা পাকিস্তানের সঙ্গে। এখন যে টানাটানি হচ্ছে সেই টানাটানির মোহটা চলে যাবে। এর কারণ হলো প্রশাসনের পরতে পরতে ভারতের এজেন্ট আছে, সমাজের সর্বস্তরে আমেরিকার এজেন্ট আছে, ডিপ স্টেটের এজেন্ট আছে, বিশ্ব ব্যাংকের এজেন্ট আছে, IMF এর এজেন্ট আছে, এডিবির এজেন্ট আছে, জাপানের এজেন্ট আছে, জাইকার এজেন্ট আছে। এত গুরুত্বপূর্ণ জায়গাতে বসে বসে তারা এমনভাবে কান পড়া দেবে, সেই কান পড়ায় মন্ত্রী, এমপি, পার্লামেন্ট, প্রধানমন্ত্রী, তার কিচেন ক্যাবিনেট, এমনকি প্রধানমন্ত্রীর ব্যক্তিগত পরিবারের যারা লোকজন আছে তারাও বিভ্রান্ত হয়ে যাবেন। পদ্মা সেতু নিয়ে যা হয়েছে ওয়ার্ল্ড ব্যাংকের সঙ্গে খুব ক্লোজলি এই জিনিসগুলো দেখেছি, রাষ্ট্র কিভাবে চক্রান্তের মধ্যে পড়ে। ভারতের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্কটা, এটা রসায়নটা আমি দেখেছি, সংসদ সদস্য হিসেবে দেখেছি, বাইরে দেখেছি, সংসদের বাইরে দেখেছি, ডিপ্লোম্যাটদের সাথে চলতে গিয়ে, কূটনীতি পাড়ায় চলতে গিয়ে। এখন দেখেন অনেকে কূটনৈতিক পাড়ায় ঘোরাফেরা করেন, বিভিন্ন দূতাবাসে যাতায়াত করেন। আল্লাহর মেহরবানিতে আমি যে সময় যাতায়াত শুরু করেছি তারা তখন টাই পড়তে শিখেনি। এখন যারা ঘোরাফেরা করছে তারা কখনো দূতাবাসের ঠিকানা পর্যন্ত তখন তারা জানতেন না। এরকম অনেক লোক এখন অমুক দূতাবাসের সাথে তার পরিচয় আছে, অমুক রাষ্ট্রদূতের সাথে তার পরিচয় আছে, রাষ্ট্রদূত বাসায় আসে তিনি যান। যারা এই ধরনের অহংকার করে, আই এম টকিং অ্যাবাউট ইন 1987, 89, 91, 2001, তারপরে সংসদ সদস্য হিসেবে, বিরোধী দলের একজন কর্মী হিসেবে যে প্র্যাকটিক্যাল অভিজ্ঞতাগুলো দেখেছি, সেই অভিজ্ঞতাটা হলো যে কোনো অবস্থাতেই এই দূতাবাসগুলো, বিদেশি শক্তিগুলো আসলে কারো বন্ধু হয় না। এরা শুধুমাত্র আপনাকে ব্যবহার করে, প্রয়োজন শেষ আপনাকে ছুঁড়ে ফেলে দেয়, ইচ অ্যান্ড এভরিবডি। এবং আমার কি বলবো, যে ব্যক্তিগত যে তিক্ত অভিজ্ঞতা এমন একটা পর্যায়ে যে এখন কেউ এই ধরনের অনুষ্ঠানে যদি কেউ দাওয়াত করে, কেউ আসতে চায়, আমি সাধারণত এই জিনিসগুলো একেবারে অ্যাভয়েড করি, দেখা সাক্ষাৎই করি না, যাওয়া তো দূরের কথা। তারপর দ্বিতীয় হলো সরকারি কর্মকর্তা। বড় বড় সরকারি কর্মকর্তার সাথে বন্ধুত্ব, ক্ষমতা আপনি আছেন, সেক্রেটারির সাথে বন্ধু, সেনাপ্রধানের সাথে বন্ধু, মেজর জেনারেলের সাথে বন্ধু, এরিয়া কমান্ডারের সাথে বন্ধু, ডিআইজির সাথে বন্ধু। এখানে একই অবস্থা। আপনি যখন একটু বিপদে পড়বেন, এরা কেউ আপনাকে চিনবে না, আপনার টেলিফোন ধরবে না। আননেসেসারি আপনি এদের সাথে যে সময় ব্যয় করেছেন, ওটা আপনার জীবনের জন্য একটা, যাকে বলা হয়, অভিশাপ। কাজেই প্রত্যেকটা মানুষকে তার নিজের কর্মের উপরে, নিজের চিন্তা চেতনার উপরে এবং নিজের সামর্থ্যের উপরে নির্ভর করতে হয়। তো সেই দিক থেকে সরকার এখন যা কিছু করছে তার সঙ্গে তার চিন্তা এবং চেতনার মিল নেই।
তার সঙ্গে তার আইডিওলজি, আদর্শের কোনো মিল নেই, এবং সে এখন যা কিছু করতে চাচ্ছে এটি বিয়ন্ড হিজ বা ইস, সরকার তো মানে আজ প্লুরাল নাম্বার, এটা তাদের হাওতার বাইরে, আওতার বাইরে, সার্কেলের বাইরে। প্রকৃতির একটা নিয়ম আছে, আল্লাহ স্বয়ং বলে দিয়েছেন যে ডোন্ট গো বিয়ন্ড দ্য সার্কেল। যেমন আপনি দেখেন হযরত আদম আলাইহিস সালাম তো পৃথিবীর আদি মানব, বেহেশতে ছিলেন, তাকে তিনি কি বললেন? তাকে কিন্তু ওই মানে গন্ধম ফল, যেটিকে বলা হয় গন্ধম ফল, সেটি খেতে নিষেধ করেননি। তিনি বলছেন ওটার ধারের কাছে যেও না, মানে একটা সার্কেল দিয়ে দিয়েছেন, ওই সার্কেলের কাছে তুমি যেও না, আর তোমাকে যে সার্কেলের মধ্যে রেখেছি তুমি এই সার্কেলের বাইরে যেও না। ওই যে সার্কেল শুরু হলো, আকাশের দিকে তাকান, সূর্যের একটা সার্কেল আছে, যেদিন সূর্য তার সার্কেল থেকে 1 ইঞ্চি দিকে আসবে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। চন্দ্রের একটা সার্কেল আছে, গ্রহ নক্ষত্র সবার একটা সার্কেল আছে, গ্যালাক্সির একটা সার্কেল আছে, পৃথিবীর যত ভূখণ্ড আছে সবার একটা সীমানা আছে, আপনার বাড়ির একটা সীমানা আছে, আপনার ঘরের একটা সীমানা আছে, ব্যবসা বাণিজ্যের একটা সীমানা আছে, প্রত্যেকটা জিনিসের সীমানা আছে। আপনি শুধু আপনার চিন্তা এবং ইচ্ছার যে সীমানাটা, এটা কেন রাখবেন না তাহলে? আপনার শরীরের একটা সীমানা আছে, আপনার আপনি কত ফিট লম্বা, কত ফিট প্রস্থ, এটার একটা সীমানার মধ্যে না? আপনি উচ্চতা আছে আপনার 5 ফিট 5 ইঞ্চি বা 10 ইঞ্চি, আপনি এভারেস্ট নিয়ে সারাদিন এভারেস্টের মতো ভাবসাব দেখাচ্ছেন, আপনি সীমা অতিক্রম করছেন। কাজেই সরকারের একটা সীমা পরিসীমা আছে। বাংলাদেশের সরকার এবং বাংলাদেশ নামক রাষ্ট্রটি, বাংলাদেশের মতো জনগণ, বাংলাদেশের মিলিটারি, বাংলাদেশের বিজিবি, পুলিশ, আমরা আসলে কি করতে পারবো সেটার একটা সীমা পরিসীমা আমাদের আঁকা দরকার। এই সীমার বাইরে গেলে আমাদের পতন, আমরা অভিশপ্ত হব, আমরা বিপদের মধ্যে পড়ি। এই জিনিসগুলো মনে হচ্ছে সরকারের যারা কর্তা ব্যক্তি তারা এই সীমা এবং পরিসীমাটা পরিমাপ করতে পারছেন না। মূল প্রসঙ্গে আসি, তারপর বক্তব্য শেষ করব। জনাব তারেক রহমান তিনি তার কাজকর্ম করার জন্য তার প্রিয়, তার পছন্দের এক ঝাঁক মানুষ তিনি লন্ডন থেকে নিয়ে এসেছেন, এবং কাউকে কাউকে যারা দেশে ছিলেন তাদেরকে তিনি কাছে ডেকে নিয়েছেন। একান্ত আপনজন মানুষের মধ্যে যারা বাংলাদেশে ছিলেন তাদের মধ্যে জহিরুদ্দিন স্বপন, শহীদুদ্দিন চৌধুরী আনি, এই দুজন পলিটিক্যাল যারা লোকজন আছেন তাদেরকে আমরা দেখছি। এরপর প্রবাসে ছিলেন, বাইরে ছিলেন, তিনি জনাব সালাউদ্দিন সাহেব ভারতে ছিলেন, তাকে আমরা তার কাছের মানুষ হিসেবে দেখছি। তৃণমূলে ছিলেন, গ্রাম অঞ্চলে ছিলেন মীর শাহে আলম, তাকে আমরা দেখছি। এর বাইরে তিনি এক ঝাঁক লোক নিয়ে এসছেন, যেমন সানিকে আনছেন, হুমায়ুন কবিরকে আনছেন, মাহাদি আমিনকে এনেছেন, রুমনকে এনেছেন, এরা সবাই লন্ডনে তার সঙ্গে ছিলেন, আরও অনেকে ছিলেন। তো এই যে একটা সার্কেল, তিনি একটা সার্কেল গড়ে তুলেছেন, সেই সার্কেলের মধ্যে যিনি পররাষ্ট্র মন্ত্রণালয়টা দেখাশোনা করেন, সরকারের সব কিছু, মূলত এখানে খলিলুর রহমান জাস্ট ওসিলা, সামনের কি বলবো, তাকে বসায় রাখা হয় মঞ্চের সামনে, কিন্তু পেছন থেকে কলকাঠি যিনি নাড়েন অন বিহাফ অফ প্রাইম মিনিস্টার, তিনি হুমায়ুন কবির। তো তিনি একটি কথা বলেছেন বাংলাদেশের পররাষ্ট্র নীতি নিয়ে, প্রধানমন্ত্রী বিদেশ ভ্রমণে সবাই প্রশ্ন করেছিল তিনি ভারত গেলেন না কেন, আমেরিকা যাচ্ছেন না কেন, বা ইউরোপ যাচ্ছেন না কেন, এই ধরনের কথাবার্তা, যার আড়ালে মানুষ মস্কারা করার চেষ্টা করছে। ভারত কি এখন বাংলাদেশকে পাত্তা দিচ্ছে না? প্রধানমন্ত্রীকে কি ভারত দাওয়াত দিচ্ছে না? তারেক রহমান সাহেব কি আমেরিকার ভিসা পাওয়ার উপযুক্ত হয়েছে? ভিসা পাবেন? আমেরিকাতে অবস্থা কি? বা ইউরোপীয় ইউনিয়ন কেন জামাতে পিছিয়ে পিছিয়ে ঘুরছে? এইগুলো হলো অলৌকিক কথা। এই কথার একটা দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য জনাব হুমায়ুন কবির যেটা বলছেন যে বাংলাদেশ এখন থেকে কাউকে মানে কোথায় যাবে প্রধানমন্ত্রী সেটা আমরা সিদ্ধান্ত নেব। কেউ দাওয়াত দিলে যে যেতে হবে, নট লাইক দ্যাট। আর কেউ দাওয়াত না দিলে সেখানে যে জোর করে যেতে হবে তাও না। আমাদের যেখানে প্রয়োজন আমরা সেখানে যাব। অবাধ স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে আমরা এখন যেখানে যাচ্ছি আমাদের প্রয়োজন, আগামীতে যদি কোনো প্রয়োজন আমরা ভারত যাব, প্রয়োজন হলে আমরা আমেরিকাতে যাবো, আর প্রয়োজন হলে আমরা যাবো না। এই কথার মধ্যে কোনো ত্রুটি নেই, একেবারে সহি কথা।
কিন্তু বাস্তবতা হলো যে এই কথার ফলে পশ্চিমা দেশগুলোর সঙ্গে যে তিক্ততা শুরু হয়ে গেছে, আলটিমেটলি ভারতের সঙ্গে যে তিক্ততা শুরু হয়ে গেছে, এখন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন তিনি চাঁপাই নবাবগঞ্জে যাচ্ছেন। আচ্ছা বলেন তো কেন যাচ্ছেন? ওনার চাঁপাই নবাবগঞ্জে গিয়ে হাঁসের মাংস, কালাই রুটি খাওয়ার দরকারটা কি? ঠিক সেম কাজটি পিটার ডি হাস করেছিলেন, ঠিক একই কাজ ড্যান ডাব্লিউ মজিনা করেছিলেন। সারা বাংলাদেশ চষে বেরিয়েছেন। ফলে এই যে ড্যান ডাব্লিউ মজিনা তিনি সাতক্ষীরা গেছেন, যশোর গেছেন, কুয়াকাটায় গেছেন, কক্সবাজারে গেছেন, সারা বাংলাদেশ ঘুরে বেরিয়েছেন, রংপুর গেছেন। মার্শাল বার্নিকাট বুম প্রত্যেকটা ঢাকার শহরে অল পলিটিশিয়ান তাদের সঙ্গে ব্যক্তিগত বৈঠক করেছেন। অসংখ্য মানুষের বাসায় গোপনে গেছেন, প্রকাশ্যে গেছেন। অসংখ্য প্রায় প্রতিদিনই যে সকল পারিবারিক গুলশান বনানীতে এই সকল আড্ডা বসত, 20 জন 25 জন, যেখানে বাছা বাছা পলিটিশিয়ান, বাছা বাছা ঝানু, কূটনীতিবিদ, ব্যবসায়ী তাদেরকে দিয়ে 20-25 জনকে নিয়ে এই মার্কিন রাষ্ট্রদূত বহু মিটিং করেছেন মার্শাল বার্নিকাট বুম শেখ হাসিনার জমানাতে। আপাত দৃষ্টিতে মনে হয়েছে এটা একটা ফ্যামিলি গ্যাদারিং, কিন্তু এগুলো ফ্যামিলি গ্যাদারিং ছিল না, এটা অনেক কিছু ছিল। এমনকি ওই অনুষ্ঠানে যারা উপস্থিত হতেন তারা নিজেরাও জানতেন না। তার পরিণতিতে যখন ডিপ স্টেটের খেলাধুলা শুরু হয়ে গেল, শেখ হাসিনা একটা নিঃশ্বাস নেওয়ার সুযোগ পান। একইভাবে এই যে ব্রেন্ট ক্রিস্টেনসেন তিনি এখন দৌড়াদৌড়ি করছেন, আবার তিনি এসে পররাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করছেন। সবাই লোকজন বলছে যে তিনি দেখা করছেন রাগ হয়ে, এই কারণে যে কেন আমেরিকার অনুমতি ছাড়া এই মুহূর্তে চীনে জনাব তারেক রহমান সাহেব যাচ্ছেন। কিন্তু সেই কথা না বলে ঠাট্টা কাকে বলে তিনি বলছেন যে আমি পররাষ্ট্রমন্ত্রীর কাছে এসেছি বাংলাদেশের লোকজন যেন বিশ্বকাপে আমেরিকাকে সাপোর্ট করে, এবং আমেরিকা যে জিতবে এই জিতার ব্যাপার ইচ্ছা করলে বাংলাদেশের যারা জনগণ তারা বাজি ধরতে পারে, এবং বাজি ধরলে তারা বাজিতে হারবে না। আচ্ছা বলেন তো এর চাইতে ঠাট্টা, মস্কারা, ফাজলামো, মানে নতুন দুলাভাই তার শ্যালিকার সাথে এই ধরনের ফাজলামো করে না আমাদের সমাজে, মানে এই ধরনের মস্কারা। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সাথে ব্রেন্ট ক্রিস্টেনসেন দেখা করেছেন, আর খলিল সাহেব জনগণকে বলবেন যে উনি আমাদের সাথে দেখা করেছেন, এখন থেকে আপনারা ব্রাজিলকে বাদ দিয়ে আর্জেন্টিনাকে বাদ দিয়ে, ইটালিকে বাদ দিয়ে, ফ্রান্সকে, এমবাপ্পেকে বাদ দিয়ে আপনারা আমেরিকার দলকে সাপোর্ট করেন। এটার জন্য ক্রিস্টেনসেন এসেছেন। আপনি বলেন তো আপনাকে যদি 1 মণ গাঁজা খাওয়ানো হয়, গাঁজার রসের মধ্যে একটা পুকুর তৈরি করা হলো গাঁজার নির্যাস দিয়ে, এই পুকুরে আপনি সারাদিন গোসল করলেন, তারপরে একটা গাঁজার বিছানায় আপনি শুয়ে রইলেন, বিছানা, গাঁজার বিছানা, বালিশ গাঁজা, তোষক গাঁজা, সব কিছু গাঁজা, কোলবালিশ গাঁজা, আর যে লেপ গাঁজাতে তৈরি, তারপরে আপনার কাছে এই ধরনের একটি গল্প বলা হলো, আপনি কি বিশ্বাস করবেন? মস্কার আর এমন একটা জায়গাতে আমেরিকা নিয়ে এসছে। ভারতের কলকাতাতে যে সকল কথাবার্তা হচ্ছে, নরেন্দ্র মোদী স্বয়ং বারবার কলকাতা সাপোর্ট করতেছেন। আপনি ইউনূসের জমানা থেকে বারবার ভারতের যে নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল কলকাতাতে অফিস করছেন নিয়মিত, আর এখন নিয়মিত নরেন্দ্র মোদী আসছেন, অমিত শাহ আসছেন। ভারতের সেনাপ্রধান বারবার ইস্টার্ন রিজনে তাদের যে পূর্বাঞ্চলীয় কমান্ড, সেই পূর্বাঞ্চল কমান্ডে কেন বারবার আসাম আসছেন, কেন বারবার ত্রিপুরা আসছেন, কেন বারবার শিলিগুড়িতে আসছেন? একবার একটু চিন্তা করেন যে আমরা জাহান্নামে বসিয়া হাসি পুষ্পের হাসি, আর ঠিক সেই সময়টিতে আমরা নিজের ইচ্ছে মালয়েশিয়া যাচ্ছি, আমরা নিজের ইচ্ছায় চীনে যাচ্ছি। ভালো, যদি হজম করতে পারেন আলহামদুলিল্লাহ, যদি দাঁড়াতে পারেন আরও আলহামদুলিল্লাহ, যদি স্বাধীনতা এবং সার্বভৌমত্ব কাউকে পাত্তা না দিয়ে সবকিছু সুসংগত করতে পারেন, মাথায় করে না আসবো। কিন্তু সীমার বাইরে গিয়ে কোনো একটা কাজ করতে গিয়ে যদি আমাদের সবাইকে বিপদে ফেলেন, তাহলে সেটার দায় দায়িত্ব কে নেবে? মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন, হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।